চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। পুত্র ভিন্ন মাতৃদৈন্য কে করে মোচন। ওঠো জাগো সবে বলো মাগো, তব পদে সপিনু পরাণ সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। একতন্ত্রে করতল, এক মন্ত্রে জপ। শিক্ষা দীক্ষা লক্ষ্য মোক্ষ এক সুরে গাও সবে গান। দেশ দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান। দেশ দেশান্তে যাও রে আনতে নব নব জ্ঞান। নব ভাবে নব শাহে মাতো, উঠাও রে নবতর তাল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। লোকরঞ্জন লোকগঞ্জন না করি দৃক্পাত। যাহা শুভ যাহা ধ্রুব ন্যায়, তাহাতে জীবন করো দান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। দলাদলি সব ভুলি হিন্দু মুসলমান। একো পথে একো সাথে চলো, উড়াই একতা নিশান সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। বীর দর্পে পৌরুষ গর্বে সাধ রে সাধ সবে দেশের কল্যাণ। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান। চল চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। মাতৃভূমি করে আহ্বান। এই গানটি জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের লেখা গানটি, রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ ভ্রাতা। এবং যে সময় এই গানটি রচিত হয় তখন আমাদের দেশের প্রেক্ষাপট এরকমই ছিল যে
ব্রিটিশ শাসনে সমস্ত দেশের মানুষ তার শাসনের অত্যাচারে, বিভিন্ন ধরনের অত্যাচারে এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, দেশের সাধারণ মানুষকে সেই আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য অনেকেই গান লিখলেন, অনেকেই অনেক কবিতা লিখলেন এবং সাধারণ মানুষকে এই যেটাকে আমরা বলি স্বদেশী আন্দোলন, এই স্বদেশী আন্দোলনের দিকে এগিয়ে দেওয়ার জন্য অনেকেই এগিয়ে এলেন তখন। তার মধ্যে যে গানটি আমরা শুনলাম সেটা যতীন্দ্রনাথ ঠাকুর লিখলেন এই গানটি, এবং সেই সময় কিন্তু এই গানটি সাধারণ মানুষকে ভীষণভাবে উদ্দীপ্ত করেছিল এই গানটি। অনেকেই তখন কলম তুলে নিলেন। তখন যে সামাজিক ব্যবস্থা ছিল, বাংলার কথা বলছি, বাংলা কেন গোটা ভারতবর্ষেই যে সামাজিক ব্যবস্থাটা ছিল, বিভিন্ন ভাগে সেটাকে ভাগ করা হয়েছিল। মূলত উচ্চবর্ণ, নিম্নবর্ণ ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল। সাধারণ মানুষ, উচ্চবর্ণের মানুষের মধ্যে যে ফারাকটা ছিল সেটা সমাজের মধ্যে একটা কালো ছায়া নিয়ে এসেছিল। সাধারণ মানুষ সেভাবে এগিয়ে আসতে পারছিলেন না তখন। সামাজিকভাবে, বিভিন্নভাবেই বলবো, সামাজিকভাবে বিশেষত এই যে উচ্চবর্ণের মানুষরা নিম্নবর্ণের মানুষকে চেপে রাখলেন তারা। সে সময় রবীন্দ্রনাথের মতো অনেকেই, নজরুল লিখলেন কবিতা, আমরা জানি সবাই, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া। এরকম অনেকেই লিখলেন, সমাজকে প্রশ্নবিদ্ধ করলেন রবীন্দ্রনাথ। আমরা সেই কবিতার কথা জানি। গীতাঞ্জলি কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ লিখলেন অপমানিত। তার নৃত্যরূপ আমরা এখন দেখব। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও না স্থান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। মানুষের পরশেরে প্রতিদিন ঠেকাইয়া দূরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। বিধাতার রুদ্র রোষে দুর্ভিক্ষের দ্বারে বসে, ভাগ করে খেতে হবে সকলের সাথে অন্নপান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে, সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে। চরণে দলিত হয়ে ধুলায় সে যায় বয়ে, সেই নিম্নে নেমে এসো, নহিলে নাহিরে পরিত্রাণ। অপমানে হতে হবে আজি তোরে সবার সমান। যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে, পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে। অজ্ঞানের অন্ধকারে আড়ালে ঢাকিছ যারে, তোমার মঙ্গলে ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান। অপমানে হতে হবে তাহাদের সবার সমান। শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার, মানুষের নারায়ণে তবুও করো না নমস্কার। তবু নত করি আঁখি দেখিবারে পাও নাকি, নেমেছে ধুলার তলে হীন পতিতের ভগবান। অপমানে হতে হবে সেথা তোরে সবার সমান। দেখিতে পাও না তুমি মৃত্যুদূত দাঁড়ায়েছে দাঁড়ে, অভিশাপ আঁকি দিল তোমার জাতির অহংকারে। সবারে না যদি ডাকো এখনো সরিয়া থাকো, আপনারে বেঁধে রাখো চৌদিকে জড়ায়ে অভিমান। মৃত্যু মাঝে হবে তবে চিতাভস্যে সবার সমান। আমাদের আজকের যে অনুষ্ঠান, তাতে আমরা সাজিয়েছি আমাদের স্বদেশ জননীর বন্দনা গান দিয়ে। বিভিন্ন গীতিকার, সুরকারের গান দিয়ে আমরা সাজিয়েছি, এবং বিশেষ করে এই যে গানগুলো আমরা বেছে নিয়েছি আজকে, সেগুলো স্বাধীনতা আন্দোলন যখন চলছে, স্বদেশী আন্দোলন, প্রতিজন দেশবাসীকে এই গানগুলো ভীষণভাবে উদ্দীপ্ত করেছিল। স্বদেশের প্রতি যে আমাদের ভালোবাসা, এসব গানের মধ্য দিয়ে সঞ্চারিত হয়েছিল দেশের আপামর জনগণের মধ্যে। বাংলার বিশেষ করে
যে গানগুলো রচিত হয়েছিল, প্রতিজন মানুষ তারা মুখে মুখে তুলে নিলেন সেই গান, সঞ্চারিত হতে থাকলো প্রতিটি মানুষের মধ্য দিয়ে, এবং ভীষণভাবে তারা স্বাধীনতার এই যে আন্দোলন, সেখানে তারা ভীষণভাবে উদ্বুদ্ধ হয়ে এগিয়েলেন। তখন তরুণ কবি, তখন অনেকেই তার পরিচয় জানতো না। রজনীকান্ত সেনের কথা বলছি। কোনো একটি সভায় শুরুতে উদ্বোধনী সঙ্গীত যেটি গাওয়া হবে, তখন বসেই তিনি গানটা লিখলেন। তখন যে আন্দোলন চলছিল সেটা হচ্ছিল বিদেশি বস্ত্র বর্জন করা, স্বদেশি কাপড়, স্বদেশি বস্ত্র পরিধান করা। তখন আমাদের দেশের মধ্যেই বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছিলেন এই আন্দোলনের ব্যাপারে। অনেকেই সমর্থন করছিলেন বিদেশি কাপড়, কারণ সেটা দামে কম ছিল। কিন্তু আমাদের স্বদেশের যে শ্রদ্ধাবোধ, আমাদের স্বদেশের প্রতি যে আমাদের ভালোবাসা, স্বদেশ জননীর প্রতি যে আমাদের ভালোবাসা, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে রজনীকান্ত সেন লিখলেন তার সেই বিখ্যাত গান। এবং এই একটি গান থেকেই সমগ্র বাঙালি সমাজে তার পরিচয় ঘটল। তিনি লিখলেন তখন সেই বিখ্যাত গানটি, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিলে ভাই, দিন দুঃখিনী মা যে আমার, তার বেশি যে সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই। আমরা এমনি পাষাণ তাই ফেলি, এমনি পাষাণ তাই ফেলি, পরের দরে ভিক্ষা চাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই, ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন নাই। তবু তাই বেঁচে কাজ সাবান মোজা, তাই বেঁচে কাজ সাবান মোজা, কিনে করলি ঘর বোঝাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। দিন দুঃখিনী মা যে তোদের, তার বেশি আর সাধ্য নাই। আমাদের স্বদেশ জননী, আমাদের জন্মদাত্রী যিনি জননী, তার সঙ্গে একসময় একাকার হয়ে গেলেন আমাদের এই স্বদেশের জননী। আমরা তো এতটাই ভালোবাসতাম এবং এতটাই ভালোবাসতে শিখেছি তাদের মধ্য দিয়ে, যে কবিদের লেখনের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে আমরা যেভাবে উদ্দীপ্ত হলাম, আমাদের স্বদেশ জননীকে ভালোবাসতে শিখলাম। তার মধ্যে একটি কবিতা আমার ভীষণভাবে মনে হয় যে একই তো জননী আমাদের, এত স্নেহে আমাদের লালন করেছেন। একটি কবিতা, আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কিন্তু মুখ ফুটে কোনোদিন বলিনি। সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতা অনেকেই হয়তো আপনারা জানেন এবং আমাদের সঙ্গে জড়িয়ে গেছে। আমাদের যে ভাবনা, আমরা যেভাবে বড় হয়ে উঠেছি, যে এতজন মনীষী, আমি তাদের মহামানব বলি, যে আমরা যেভাবে তারা আমাদের শিখিয়ে দিলেন যেভাবে, এবং দেশের যে আমাদের সংস্কৃতির ধারা, তার মধ্যে কখন মিশে গেছে এই ধারণাটা যে আমাদের স্বদেশ তিনি জননী আমাদের।
একটি ছেলে যখন বা একটি সন্তান, দেশমাতার একটি সন্তান যখন সেটি উচ্চারণ করে, সে কোন মা তিনি? আমাদের একদমই, যিনি আমাদের জন্মদাত্রী, তার সঙ্গে আমাদের প্রতিটি মুহূর্ত আমাদের স্বদেশ জননীর সঙ্গে জড়িয়ে গেল। স্বদেশ আমাদের মাতা। এবং পৃথিবীর মানচিত্রে আমার মনে হয় যে ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে আমরা স্বদেশের এই মাটিকে আমরা জননী বলি। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। এবার আমরা সুভাষ মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত কবিতাটি আমরা এবারে শুনব, মাকে ভালোবাসা। এবং আপনারা শুনলেও আপনারা অনেকেই জানেন সেই কবিতা। আমাদের স্বদেশ জননী, আমাদের জন্মদাত্রী জননী একাকার হয়ে গেছেন এই কবিতায়। আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে, কখনো মুখ ফুটে বলিনি। টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু। শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত। আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি। হে দেশ, হে আমার জননী, কেমন করে তোমাকে আমি বলি, যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি, আমার 2 হাতের 10 আঙুলে তার স্মৃতি। আমি যা কিছু স্পর্শ করি সেখানে হে জননী তুমি। আমার হৃদয় বিনা তোমারই হাতে বাঁচে। হে জননী, আমরা ভয় পাইনি। যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে, আমরা তাদের ঘাড় ধরে সীমান্ত পার করে দেব। আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম, আমরা সাজাতে থাকব। হে জননী, আমরা ভয় পাইনি। যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত। মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী, আমরা ভালোবাসার কথা বলে যাব। রবীন্দ্রনাথ, অতুপ্রসাদ সেন, রজনীকান্ত সেন, তাদের পাশাপাশি আমরা যাকে পেলাম উদ্দীপনার কবি। তার প্রতিটি ছত্রে, কবিতার তখনকার রচিত প্রতিটি ছত্রে একটা বিশেষ উদ্দীপনা সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। তিনি জাতপাতের ঊর্ধ্বে গিয়ে সবাইকে এক করে নিয়ে সামনে এগিয়ে চলার, এই স্বদেশী আন্দোলনে বিশেষ করে এগিয়ে চলার মন্ত্র উচ্চারণ করলেন তিনি। আমরা এখনও যখন শুনি এই কবিতাটি বা নিজেরাই যখন মনে মনে যখন আওড়াই, ভীষণ রকমভাবে আমাদের মধ্যে একটা উদ্দীপনার সৃষ্টি হয়। এখনও আমাদের এই প্রতিটি মানুষের, যারা আমরা এই কবিতাটা শুনেছি বা যারা আমরা জানি, আমাদের রক্তে একটা শিহরণ জাগায় এই কবিতা। দুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। শব্দবন্ধগুলো ছড়িয়ে দিয়েছিলেন কাজী নজরুল ইসলাম। সাধারণ মানুষ এগিয়ে এলেন এই কবিতাকে বুকে নিয়ে। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ। কান্ডারি বলো, ডুবিছে মানুষ, সন্তান মোর মার। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। তুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘুষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজি দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোর মার। গিরি সংকট ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ,
পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কান্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছো যে মহাভার। কান্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর। ওই গঙ্গায় ডুবিয়াছি হায় ভারতের দিবাকর, অধিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষ্যে দাঁড়ায়েছে তারা, দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতি অথবা জাতের করিবে ত্রাণ, তুলিতেছে তরি ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। যে কবিতাটি আমরা শুনলাম তাতে নজরুল নিজেই তাতে সুর আরোপ করেছিলেন, এবং এখন আমরা বিশেষ অনুষ্ঠানে এই গানগুলো গিয়ে নিজেরাই উদ্দীপ্ত হয়ে থাকি। বাঙালি, বিশেষ করে বাঙালি, কাজী নজরুলের যে এই প্রতিটা কবিতায়, তখন বলুন, তখন যে আমরা যে শুনেছি তখনকার সৃষ্ট যে কবিতাগুলো ছিল, তার প্রতিটি কবিতা কেন, তার গান, এই গানের মধ্যে যে শব্দ বন্ধ তিনি ব্যবহার করেছেন, তার যে শব্দের যে এই দোতনা ছিল, সত্যি কথা বলতে কি যে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা শিক্ষিত জন, যারা উচ্চ বর্ণের নিম্ন বর্ণের, সব একাকার হয়ে গেলেন তখন, এবং এতটাই উদ্দীপ্ত করেছিল সবাইকে যে সবার মুখে মুখে তখন এই কবিতা, এই গান উচ্চারিত হতো। পাশাপাশি আমরা তখনকার সময়ে আরেকজনকে পেলাম, তখন তিনি সবে দেশে ফিরেছেন ব্যারিস্টার হয়ে, দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় মূলত নাটক বেছে নিলেন, নাটকের মধ্য দিয়ে ভারতীয় চরিত্রগুলোকে তার স্বদেশ প্রেমের যে ধারণাগুলো জাগিয়ে তুলতে সাধারণ মানুষের মধ্যে, সেই পন্থা তিনি অবলম্বন করলেন, এবং তার সাথে ছিল গান, স্বদেশ প্রেমের গান, বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুর সংযোজন করে তিনি এই গানগুলো তুলে দিলেন আমাদের হাতে। রবীন্দ্রনাথও লিখলেন যে এই ভারতবর্ষ এমন একটা দেশ যে যেখানে প্রথম প্রভাত উদয় তব গগনে, প্রথম শ্যাম রব তব তপবনে, প্রথম প্রচারিত তব বনভবনে, জ্ঞান ধর্ম কত কাব্য কাহিনী। তো এইভাবেই আমাদের যে দেশের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার যে ধারণাগুলো আমাদের মধ্যে জাগিয়ে দিলেন এই কবিরা। তার মধ্যে অন্যতম ছিলেন রবীন্দ্রনাথের পাশাপাশি আরও কয়েকজনের সাথে দ্বিজেন্দ্রলাল রায়। আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর লক্ষ কেশ। বঙ্গ আমার জননী আমার, ধাত্রী আমার আমার দেশ, কেন গো মা তোর শুষ্ক নয়ন, কেন গো মা তোর লক্ষ কেশ, কেন গো মা তোর ধুলায় আসন, কেন গো মা তোর মলিন বেশ। শত কোটি সন্তান যার, ডাকে উঠছে আমার দেশ। কিসের দুঃখ কিসের দ্বন্দ্ব, কিসের লজ্জা কিসের দেশ। শত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ। যেখানে বৌদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ দ্বার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণত চরণে যার। অশোক যাহার কীর্তি ছাইল, গান্ধার হতে জলধি শেষ। তুই কি না মাগো তাদের জননী, তুই কি না মাগো তাদের দেশ। কিসের দুঃখ কিসের
বঙ্গ আমার, জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ। একজন মানুষ, দেশের একজন নাগরিক কতটুকু ভালোবাসলে স্বদেশ জননীকে এই শব্দগুলো বেরিয়ে আসে তার লেখনী থেকে। তাদের যে এই ধারা যে শুরু হলো, স্বদেশের প্রতি আমাদের যে ভালোবাসার যে সংজ্ঞাগুলো তারা লিখলেন, সেটা পর্যায় বেয়ে আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও সেগুলো সঞ্চারিত হতে শুরু করলো। আমরা পরবর্তীতে দেখলাম অনেকেই কবিতা লিখলেন, অনেকেই গান লিখলেন, যেগুলোর মধ্যে স্বদেশ জননীর প্রতি যে ভালোবাসাটা সেটা চূড়ান্তভাবে তাদের এই লেখনের মধ্য দিয়ে প্রকাশিত হলো। এবং আমরা তো জানি নজরুলের যে কথাগুলো আমরা শুনেছি, এখনও যেগুলো আমরা মনে প্রাণে যে কথাগুলো বিশ্বাস করি, যে এক ভাষাতেই মাকে ডাকি, এক সুরে গাই গান। এই যে ভাবনাগুলো সঞ্চারিত হলো পরবর্তী প্রজন্ম থেকে, তারপরেও আসুন আমরা এই কবিতাটি শুনলেই বুঝতে পারবো যে একজন দেশভাগকে মেনে না নেওয়া একজন মানুষ, আমরা সবাই, তার লেখনীতে কিভাবে উচ্চারিত হলো শব্দগুলো। আমার মাকে মা বলে ডাকতে গেলেই চারিদিক থেকে ছুটে আসে নিষেধের তর্জনী। কিছুতেই বুঝতে পারি না কেন জন্ম দেয়নি মা, জননী জন্মভূমি আমার স্বদেশ নয়। যার বাতাসে স্তন্যে প্রতিপালিত আমার শৈশব, সেই স্নিগ্ধ রূপবতীকে কেন মা বলে ডাকার সমস্ত অধিকার থেকে আমি বঞ্চিত। তাই জননী জন্মভূমি বা স্বদেশ স্বাধীনতার কথা ভাবতে গেলেই বুকের ভেতরে একটা স্তব্ধ শূন্যতা খাঁ খাঁ করে ওঠে। আর তখনই 2 বিঘার পরিবর্তে সমস্ত বিশ্ব নিখিল ভুবনেশ্বরীর প্রতিরূপে জ্বলে ওঠে আমার চোখের সামনে। তার কোলে মাথা রেখে পা ডুবিয়ে তার মসৃণ বাতাসে গড়ে তুলি এক স্বর্গীয় সদন, আমার স্বদেশ স্বরচিত জন্মভূমি। এই যে মানচিত্রের মধ্যে যে দেশকে বেঁধে দেওয়া হয়েছে, সেই মানচিত্র তার বাইরে গিয়েও আমাদের যে এই বিশাল পৃথিবীর মধ্যে যে আমাদের বিচরণ, সেখানে কিন্তু কাঁটাতারের বেড়া সেটাকে অস্বীকার করে নিয়ে এটি অদৃশ্য ভাবনা আমাদের চেতনে, আমাদের অবচেতনে একটা অন্য পৃথিবীর সৃষ্টি হলো, যেখানে শুধুই স্বদেশ। আমরা হাল আমলেও শুনলাম একজন শক্তিশালী কবি, ভীষণভাবেই শক্তিশালী তার লেখনী, তিনি কৃষ্ণধর, তার কবিতা আমাদের উদ্দীপ্ত করে এবং আমাদের বিশ্বাস যে আমাদের দেশের প্রতি যে এই ভালোবাসা, আমাদের যে দেশভাগ যে আমাদের কষ্ট দিচ্ছে, সেটা থেকে বেরিয়ে এসে একটি বৃহৎ একটি স্বদেশকে ভাবার মতো কিছু শব্দবন্ধ তিনি তুলে দিলেন আমাদের হাতে। এবং তার কবিতাটির নাম প্রচ্ছন্ন স্বদেশ। কালিতে আঁকা নয় কিন্তু এই মানচিত্র, এটা অবচেতন মনের এবং চেতনেও এই যে মানচিত্র ফুটে উঠেছে আমাদের বাঙালির যে স্বদেশ। আসুন আমরা এবারে এই কবিতাটির, প্রচ্ছন্ন স্বদেশ কবিতাটির, এবার আমরা তার নৃত্যরূপ, তার চিত্রায়ন আমরা করেছি। আসুন আমরা এটা উপভোগ করি এবারে। কবিতা প্রচ্ছন্ন স্বদেশ এবং কবি কৃষ্ণধর। মানচিত্রের রেখায় নয়, অদৃশ্য কালিতে লেখা তার সাম্রাজ্য সীমানা। অস্থিমজ্জার ভিতরে শিরায় শিরায়, চেতনে অবচেতনে, স্মৃতিসত্তায় প্রচ্ছন্ন স্বদেশ। আজন্ম তার ধুলোমাটি আঁকড়ে খাসের ভিতরে খাস হয়ে, শিকড়ে পুণ্য জলধারা খুঁজে উৎসে ফিরে গিয়ে প্রচ্ছন্ন স্বদেশ জেগে থাকে অস্তিত্বে, বোধে, স্বপ্নে ও বাস্তবে। শুধু ছাড়পত্র পরিচয়ে নয়, বুকের ভিতরে গভীরে রক্তকণিকায়
ভালোবাসায় ও ঘৃণায়, প্রকৃত সত্যায়, সংবিধান সংশোধনের নয়। বুকের ঘাসের শীষে, রাঙা প্রজাপতির ডানায়, কাঁটাতারের বেড়ায়, সীমান্তের নিঃসঙ্গ পুরবাড়ির ভাঙা দরজার গায়ে, কুলুঙ্গিতে, হুতমের প্রগাঢ় ডানায়, আমাদের কৃতকর্মে সময়ের বিষণ্ণ দুন্দুবি বেজে বেজে ক্লান্ত হয়ে পড়ে থাকে নির্জন অলিন্দে। ইতিহাসের বিবর্ণ পাতায় ঢাকা তক্তকে ক্ষত, নিরাময় আশা কি দুরাশা? তারই জন্যে পথ চলা, জেগে থাকা, নদীর উজানে যাওয়া, সর্বস্ব অর্পণ করে স্বপ্ন দেখা। মানচিত্রে নয়, বুকের গভীরে শুয়ে আছে আবহমানের পাশে একা একা। সময়ের হৃদয়ে আমূল প্রথিত করে, অস্থিমজ্জায় মিশে, বিস্মৃতির অন্ধকারে, স্মৃতির উষায়, অভিমানী প্রচ্ছন্ন স্বদেশ। আমরা আজকের আমাদের যে বিশেষ অনুষ্ঠান স্বদেশ জননী, তারা প্রায় শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। যে কথাগুলো বলছিলাম আগে, যে তখন যারা গান লিখলেন, যারা কবিতা লিখলেন, যেভাবে উদ্ভাসিত হলো দেশের সাধারণ মানুষ, যেভাবে আলোকিত হলো তাদের ভাবনার, স্বদেশ প্রেমের যে ভাবনাগুলো, যেগুলো দিয়ে আলোকিত করলেন যে বিশেষ এই সৃষ্টিকর্তারা, একসময় তারাও উদ্দীপ্ত হলেন। কিন্তু কারণ যেভাবে মানুষের মধ্যে সঞ্চারিত হলো তাদের ভাবনাগুলো, তাদের মধ্যেও সেই ভাবনা সঞ্চারিত হলো যে না, আমাদের কথাগুলো মানুষ নিচ্ছেন এবং এগিয়ে এসছেন আমাদের এই স্বদেশী আন্দোলনে। কারণ স্বদেশ জননীকে মুক্ত করতে হবে ব্রিটিশ শৃঙ্খল থেকে। প্রাণ বলিদান দিলেন, ফাঁসি হলো, বিভিন্নভাবে নির্যাতিত হলেন, দ্বীপান্তরে গেলেন অনেকেই, সেই ইতিহাস আমরা জানি। এবার আসি অতুল প্রসাদ সেনের কথায়। তার রচনায় যে গানগুলো সৃষ্টি হলো, বাঙালিকে আরও নতুন করে উদ্দীপ্ত করলো, উদ্ভাসিত করলো। এই গানগুলোতে বা এই রচনাগুলোতে সাধারণ মানুষ যেভাবে উদ্দীপ্ত হলেন, তাতে করে হলো কি, যারা লিখছিলেন, যারা মানুষকে এগিয়ে দিতে, সাথে নিয়ে এগিয়ে দিতে যারা এসছিলেন, তারাও অনেকটাই প্রাণিত হলেন সাধারণ মানুষের এই অংশগ্রহণে। অতুল প্রসাদ সেনের কথা যে বলছিলাম, তিনি তখন, তার মনে আশা জাগলো, তিনি তখন লিখলেন যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। তার পরবর্তীতে যে গানগুলো তিনি রচনা করলেন, সেখানে আমরা যেসব গান আমরা শুনি এখনও, যেগুলো অনেকটাই প্রাসঙ্গিক, তার মধ্যে একটি গান শুনতে শুনতে আমরা আজকের ওই অনুষ্ঠান থেকে বিদায় নেব। তিনি স্বদেশ জননীকে একটি অদ্ভুত শব্দবন্ধ ব্যবহার করলেন। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জনপূজ্যা। এই হচ্ছে আমাদের স্বদেশ জননীর সংজ্ঞা। স্বদেশ জননীর প্রতি আমাদের সশ্রদ্ধ নমস্কার, আভূমি লুণ্ঠিত প্রণাম আমাদের। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিশেষভাবে আবারও এই যে কবিতা এবং গান দিয়ে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছিলাম, তার মধ্য দিয়ে সবাই মিলে আমাদের স্বদেশ জননীর প্রতি আমাদের এই শ্রদ্ধা নিবেদন করে আজকের অনুষ্ঠান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার। ওঠো গো ভারত লক্ষ্মী,
জানো সাগর কম্পন বর্ষে, তোমার অভয় পদ স্পর্শে নবহর্ষে পুন চলিবে তরণী শুভ লক্ষ্যে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাসুদেব তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী। ভারত শ্মশান কর পূর্ণ, পুন কোকিল কুজিত কুঞ্জে। বিষ হিংসা করি চূর্ণ, কর পূরিত প্রেম বলি গুঞ্জে। দূরিত কর পাপ পুঞ্জে, তপ তুঞ্জে। পুন বিমল কর ভারত পুঞ্জে। জননী গোলহ তুলে বক্ষে, শান্তনু বাসুদেব তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 63 কোটি নর নারী গো। ওঠো গো ভারত লক্ষ্মী, ওঠো আদি জগৎ জনপূজা। দুঃখ দৈন্য সব নাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো সুখ